নমস্কার, আমি দীপঙ্কর বংচ্যাটার থেকে। আজকের আমরা পরিবেশনা করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা রচিত আদর্শ হিন্দু হোটেলের তৃতীয় পর্ব। আমরা আগের পর্বে শুনেছিলাম হাজারি ঠাকুর বাড়ি গেছে তার স্ত্রী ও কন্যা সন্তানদের লুচি দিতে। সেখানে গিয়ে সে জানতে পারে তাদের গ্রামের জমিদার হরিচরণ মুখুজ্জে সপরিবারে ওখানে রয়েছে। হাজারি ঠাকুর চেষ্টা করে তার হোটেলের জন্য যদি হরিচরণ মুখুজ্জের কাছ থেকে 200টা টাকা ধার পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত সে সেটা জোগাড় করে উঠতে পারে না। তাই জন্য সে আবার রানাঘাটে তার হোটেলে ফিরে আসে। আসুন শোনা যাক আজকে তৃতীয় পর্বে কি হয়। প্রতিবারের মতো এইবারেও পুরুষ কণ্ঠে রয়েছি আমি দীপঙ্কর এবং মহিলা কণ্ঠে রয়েছে রিয়া। থাম্বনেল ডিজাইন করেছেন সন্দীপন এবং এডিটিং ও মিউজিক ডিজাইনে রয়েছেন ফিনিক্স অডিওভার্স। শুরু হচ্ছে আদর্শ হিন্দু হোটেল তৃতীয় পর্ব। অনেক সময় ট্রেনের সময় না হলেও এরা মিথ্যে করে ধোঁয়া তুলে দেয় যাতে খরিদ্দার ব্যস্ত হয়ে পড়ে। অধিকাংশই পাড়া গিয়ে লোক। রেলের টাইম টেবিল মুখস্থ করে তারা তো আর বসে নেই, কাজে এদের ধাঁধা লেগে যাওয়াটা খুব একটা কঠিন কাজ নয়। মতি চাকরকে শেখানো আছে, সে সময় বুঝে রেলগাড়ির ধোঁয়া তুলে দেবে। আজ 5 বছর হাজারি এই ব্যাপারটা দেখে আসছে। নিজের হোটেল যখন সে খুলবে, ব্যবসাতে লাভ করবার জন্য এইসব হীন ও নীচ কৌশল সে অবলম্বন করবে না। ন্যায্য পয়সা নেবে, ন্যায্য মতো পেট ভরিয়ে খাইয়ে দেবে। এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকিয়ে পয়সা না নিলে যদি তার হোটেল না চলে তো না চলল। ফাঁকি দেওয়া যায় না হাটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকারও হাট। পাড়াগা থেকে দুধ ও তরকারি নিয়ে বহু লোক আসে। তারা অনেকেই এখানে এসে খায়। বারবার যাতায়াত করে তারা চালাক হয়ে গিয়েছে। মতি চাকর প্রথম 2-1 বার এদের এই কৌশল খাটাবার চেষ্টা করে বেকুব করেছিল। তারা বলে, ও হোক হোক, এই গাড়ি ঘন্টা হোক, লাও তুমি না পরের গাড়িটাই যাওয়ানি। তা বলে সারাদিন খাটবার পরে ভাত ফেলে তো উঠতে পারিনি। হ্যাঁ দে নিয়ে আসো আর 2 হাতা ডাল। ও ঠাকুর। হাটুরে লোকজন খেতে আসতে আরম্ভ করলো। বেলা তখন প্রায় 1টা। এদের জন্য আলাদা বন্দোবস্ত। এরা চাষা লোক, খায় তাই খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাবার না পেলেও এদের ক্ষতি নেই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্য যে চাল রান্না হয়, এদের সে চাল নয়। মোটা নাগড়া চালের ভাত এদের জন্য বরাদ্দ, ফ্যান মাসানো ডাল ও একটা চচ্চড়ি। এদের সাধারণত দেওয়া হয় চিংড়ি মাছ বা কুঁচো মাছ। পোনা মাছ এদের দিয়ে পারা যায় না। কুঁচো চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। এদের মধ্যে অনেক সময় হাজারির নিজের গ্রামের লোকও থাকে, তাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়। কিন্তু আজ তার স্বগ্রাম থেকে কেউ আসেনি। রতন ঠাকুর নেই। একা হাতে এতগুলো লোকের রান্না ও পরিবেশন করে হাজারি নিতান্ত ক্লান্ত দেহে যখন খেতে বসবার জোগাড় করছে, তখন বেলা প্রায় 3টের কম নয়। পদ্মজি অনেকক্ষণ আগেই থালায় ভাত বেড়ে নিয়ে চলে গিয়েছে। বেচু চক্রবর্তী গদিতে বসে এবেলার ক্যাশ মেলাচ্ছেন। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর এসে বলল, ও হাজারি ভাই, 2টো ভাত হবে। বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবু বহুকাল রানাঘাটে থাকায় কথায় বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলল, আমার এক ভাগ্নে এসেছে এই হঠাৎ করে এখন এই 3টের সময়ের গাড়িতে। আজ তো হাটবার, হাটুরে খদ্দেরদের দল এই সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে। তাই বলি যে একবার দেখে আসি। হাজারি বলল, হ্যাঁ পাঠিয়ে দাও গিয়ে, ভাত যা আছে তাতে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগ্নে আসলো। চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাকে আসন করে ভাত দিতে গিয়ে হাজারি দেখলো ডেকচিতে যে ভাত আছে তাতে 2জনের তো কুলায় না। বংশীধরের ভাগ্নেটি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয়ই 2টি বেশি ভাত খায়। তারই পেট ভরবে কিনা সন্দেহ। হাজারি তাকে সব ভাতগুলোই বেড়ে দিল। ডাল তরকারি যা ছিল তাও দিল। সে খেতে খেতে বলল, মামা
মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়ে গিয়েছে। আজ এখানকার হাট বার, এই বড্ড খদ্দেরদের ভিড় তো, মাছের টান, এই ডাল তরকারির টান, সবেরই টান। তোমার তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা। বসো, 2 পয়সার আমি দই আনিয়ে দিই। না না, থাক থাক, আপনার দই আনতে হবে না। না বাবা, তুমি বসো। বংশীধরের ভাগ্নে যে, আমারও তো ভাগ্নে, পাশাপাশি হোটেল এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়ে দই এনে দিল। ছেলেটি জিজ্ঞাসা করলো, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন, হোটেলের এই রাঁধুনিগিরি কি এমনি কাজের চেষ্টায় ঘুরছি। এখানে কিছু হবে মামা? মামা বলে ডাকাতে ছেলেটির ওপর হাজারির কেমন যেন স্নেহ হলো। সে একটু ভেবে বলল, না বাবা, আমার সন্ধানে তো নেই। কিন্তু একটা কথা বলি, হোটেলের রাঁধুনিগিরি করতে যাবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এই লাইনে বড় কষ্ট গো। এ তোমাদের লাইন নয়। তা পড়াশোনা কতদূর করেছো? ছেলেটি অপ্রতিভের সুরে বলল, না মামা, মানে বেশি তো করিনি। আমাদের গাঁয়ের এই ছাত্রবৃত্তি স্কুলের এই 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলো না। তা বাবা, তোমার নামটি কি? আগে শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারির মনের মধ্যে খেলে গেল। চমৎকার ছেলেটি, এর সঙ্গে টেপির বিয়ে দিলে বড্ড সুন্দর মানায়। কিন্তু তা কি করে হবে? ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটিয়ে দেবেন? ছেলেটি খাওয়া শেষ করে উঠে বলল, হ্যাঁ, আপনার খাওয়া হয়েছে মামা? এইবার খেতে বসবো বাবা। আমাদের খাওয়া এইরকমই, বেলা 3টের এদিকে বড় একটা মেটে না। সেই জন্যই তো বলছি বাবা, এইসব ছেঁচড়া লাইন তোমাদের জন্য নয়। এসব এই রান্নার কাজ বড় ঝঞ্ঝাটের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলল, তবে কোন লাইন ধরবো বলুন তো মামা? কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম, আর 6 মাস ধরে ঘুরছি, কোথাও কিচ্ছু জোটাতে পারিনি। আপনি বলছেন রাঁধুনির কাজ, কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল 2 জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। বললে কি? আমি বললাম চাকরের কাজ খালি আছে, দেখে এসেছি। বললে তুমি ভদ্রঘরের ছেলে, এই কাজ তোমার জন্য নয়। কত করে বললাম জানেন, কিন্তু কিছুতেই নিলে না। বলো কি? ও তারপর শুনুন, কোথাও চাকরি জোটে না, কলকাতায় শেষে খেতে পাইনি এমন হলো। দু একদিন তো না খেয়েই কাটলো। তারপর ভাবলাম আমার এক মামা রানাঘাটে হোটেলে কাজ করেন, সেখানেই যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নয়, মায়ের জ্ঞাতি ভাই। তা এখানেও আপনি বলছেন এ লাইন আমার জন্য নয়? তবে কোথায় যাব আর কি বা করবো মামা? ছেলেটির হতাশার সুর এবং তার দুঃখ কষ্টের কাহিনী হাজারির মনে বড় লাগলো। সে তখনও ভাবছিল, আহা, এই ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এত বড়টা হতো। এই টিভির সঙ্গে ভারী মানায়, এই সোনার চাঁদ যেন ছেলেটা। নাই বা হলো চাকরি, ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গাঁয়ের ভিটেতে গিয়ে বসুক। ওকে কোনো কাজ করতে হবে না, আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো। জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করে বংশীধরের ভাগ্নিটি চলে গেল বটে, কিন্তু হাজারির প্রাণে যেন কি এক অনির্দেশ্য নতুন সুরের রেশ লাগিয়ে দিয়ে গেল। তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি থেকে এত প্রেরণা পাওয়া যায়। জীবনে এসব নতুন অভিজ্ঞতা হাজারির। বিকালে চুন্নির ধারের গাছতলায় নির্জনে বসে সে কত স্বপ্ন দেখল, সবই নতুন স্বপ্ন। টেপি সঙ্গে বংশীধরের ভাগ্নেটির বিয়ে হচ্ছে,
বাধা কিছুই নেই, তাদেরই পাল্টি ঘর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলে দিয়েছে। দুই হাত একে মিলে হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করছে। টেপির মার চোখ দিয়ে আনন্দের জল পড়ছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলের রাঁধুনি রেডি করতে যাবে? হাজারির নিজের হোটেলে জামাই থাকবে ম্যানেজার। চক্রবর্তী মশাইয়ের মতো গদিতে বসে খরিদ্দারকে টিকিট বিক্রি করবে, হিসাবপত্র রাখবে। দ্বিগুণ খাটবার উৎসাহ আসবে হাজারির। জামাইও যা, ছেলেও তাই। অত বড়, অত সুন্দর, উপযুক্ত ছেলে। টেপি তার সারা জীবনের আনন্দ ও স্বাদের জিনিস। ওদের দুজনের মুখের দিকে চেয়ে সে প্রাণপণে খাটবে। 3 মাসের মধ্যে হোটেল দাঁড় করিয়ে দেবে। বেলা পড়ল। চূর্ণির খেয়ায় লোক পারাপার হচ্ছে। যারা শহরে কেনাবেচা করতে এসেছিল এই সময় তারা বাড়ি ফেরে। একবার কুসুমের সঙ্গে দেখা করে হোটেলে ফিরতে হবে। গাছতলায় বসে আর বেশিক্ষণ আকাশ কুসুম ভাবলে চলবে না। রতন ঠাকুর সম্ভবত এই বেলাও দেখা দেবে না। তাকে একাই কাজ করতে হবে। কিন্তু সত্যিই কি আকাশ কুসুম? হোটেল তার হবে না? টেপির সঙ্গে ওই ছেলেটির? যাক, বাজে ভাবনায় দরকার নেই, দেরি হয়ে যাচ্ছে। পদ্মজি বিকালের দিকে হাজারিকে বলল, হ্যাঁ গা ঠাকুর, আজ মাছের মুড়োটার কি হলো গা? আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা 11টার মধ্যেই চলে গিয়েছেন। অত বড় মাছের মুড়োটার একটা টুকরোও চোখে দেখতে পেলাম না। হাজারি মাছের মুড়োটা লুকিয়ে কুসুমকে দিয়ে এসেছিল। বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না। মুড়োটা পদ্মজি নিজের বাড়ি নিয়ে যেত, কিন্তু হাজারি কখনো মুড়ো নিজে খায় না। রতন ঠাকুর খেয়েছে, পদ্মজি তো প্রায়ই নিয়ে যায়। হাজারির দাবি কি থাকতে পারে না মুড়োর ওপর? তাই সে সেটা কুসুমকে দিয়ে এসেছিল যখন ছুটি করে চুন্নির ঘাটে বেড়াতে যায় তখন। পদ্মঝির প্রশ্নের উত্তরে হাজারি বলল, কেন গা পদ্ম দিদি, এতক্ষণ পরে এই মুড়োর খোঁজ হলো? এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মুড়োটা? আমায় কি একদিন খেতে নেই? আর তোমরা তো সবাই খাও, আমি আজ খেয়েছি। কই, মুড়োর কাঁটা চোখরা তো কিছুই দেখলাম না। কোথায় বসে খেলে? খাওনি তুমি, খেলে কিছু বলতাম না। তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছো। কেমন, ঠিক কথা কি না? চোর, জুয়া চোর কোথাকার। হোটেলের জিনিস লুকিয়ে লুকিয়ে বিক্রি। আচ্ছা, তোমার চুরির মজা টের পাচ্ছি। আসুক কর্তামশাই। না না পদ্ম দিদি, বিক্রি করবো কাকে? এই রান্না করা মুড়ো কে নেবে? এই সত্যি বলছি, আমি খেয়েছি। আবার মিথ্যে কথা? আমি এতকাল হোটেলে কাজ করে হাতে ঘাটা ধরিয়ে ফেললুম, মাছের মুড়োর কাঁটা চোখরা আমি চিনি না? অত বড় মুড়োটা 4 আনার কমে বিক্রি করনি। জমা দেবে সে পয়সা গদিতে। ও বেলা নইলে দেখো কি হাল করি কর্তার সামনে তোমার। আচ্ছা, নিও 4 আনা পয়সা, আমি দেবক্ষণ। একটু মুড়ো খেয়ে যদি দাম দিতে হয় তাই নিও। পদ্মজি একটুখানি নরম হয়ে বলল, তবে বেঁচেছিলে তাই তো? না পদ্ম দিদি। তবে কি করলে ঠিক করে বলো। তোমার তো পয়সা পেলেই হলো, সে খোঁজে তোমার কি দরকার? দরকার আছে তাই বলছি। কোথায় গেল মুড়োটা বলো, নইলে কর্তার সামনে তোমার অপমান করব। এখনো বলো, বলে দিচ্ছি। আমি খেয়েছি। আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর? আমি এবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল। তোমার সেই। হাজারি জানে পদ্ম কি বলতে চাইছে। সে পদ্মজি এর মুখের কথা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি বলল, পদ্ম দিদি, তোমাদেরই তো খেয়ে পড়ে মানুষ হচ্ছি, গরিব বামুন, কেন আর ও সামান্য জিনিস নিয়ে বকাঝকা করো? এ কথায় পদ্মজি নরম না হয়ে বরং আরো উগ্র হয়ে উঠল। বলল, নিজে খেলে কিছু বলতুম না ঠাকুর, কিন্তু হোটেলের জিনিস তুমি পরকে খাওয়াবে আমি সহ্য করতে পারি না। এর একটা বিহিত না করে আমি যদি ছাড়ি তবে আমার নামে একটা কুকুর পুষো, এই সোজা কথা আমি বলে দিলুম।
হাজারি ভয়ে ও উদ্বেগে কাঠ হয়ে গেল। নিজের জন্য নয়, কুসুমের জন্য। পদ্মঝিয়ের অসাধ্য কাজ নেই, সে না জানি কি করে বসবে। কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা ওঠাবে। তারপরে যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তার স্বগ্রামে কথা গিয়ে পৌঁছায়, তবে দুজনেরই লজ্জায় মুখ দেখানো ভার হয়ে উঠবে সেখানে। অথচ কুসুম নিরপরাধ। পদ্মজি চলে গেল। হাজারি ভেবে চিনতে রতন ঠাকুরের শরণাপন্ন হলো। তার আত্মীয়কে বিনে পয়সায় খাওয়ানোর ষড়যন্ত্রের মধ্যে হাজারি ছিল, সুতরাং রতন হাজারির দিক টানত। সে বলল, তুমি কিচ্ছু ভেবো না হাজারিদা, পদ্ম দিদিকে আমি ঠান্ডা করে দেব। আরে বুড়ো বাইরে নিয়ে যাবে তা আমায় একবারখানি জানালে হতো নি। তোমার কত বুঝি আর বলবো। কিছুক্ষণ পরে সন্ধ্যের দিকে বেচু চক্রবর্তী আসলেন। চাকর হুকোয় জল ফিরিয়ে তামাক সাজিয়ে আনলো। হুকো হাতে নিয়ে বেচু চক্রবর্তী বললেন, এই ধুনো গঙ্গা জল দে আগে, আর পদ্মকে বাজারের পদ্ম দিতে বললে। কয়লাওয়ালা মহাবীর প্রসাদ বসেছিল পাওনার প্রত্যাশায়। তাকে বললেন, কি ব্যাপার, সন্ধ্যের সময় এখন কি? ও বেলা তো 12.5 আনা নিয়ে গিয়েছো, আবার এ বেলা দেওয়া কেন? কাল সকালে এসো। আর তোমার কি ব্যাপার? একটি রোগা কালো মতো লোক হাত জোর করে প্রণাম করে বলল, বাবু সেদিন কুমড়ো দিয়ে এলাম, তার পয়সাটা। কুমড়ো? কে কুমড়ো নিয়েছে? আগে বাবু আপনাদের হোটেলে দিয়ে গিয়েছিলাম, 6 আনা দাম বললেন। তো তিনি বললেন 5 ঘন্টা পয়সা হবে। তা বলি ভদ্র লোকের কথা, তাই দেন। তিনি বললেন আজ নয়, বুধবার এসে নিয়ে যাও নে, তাই এলাম। 6 আনা পয়সার কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় বা বাজারের ফদ্দর মধ্যে তো ধরা নেই। এ তো আশ্চর্য কথা বাবু। আমরা ধারে জিনিসপত্র খরিদ করি নে, যা কিনি নগদ। কে তোমার কাছে কুমড়ো নিলে? আচ্ছা দাঁড়াও দেখি। বেচু রতন ও হাজারি ঠাকুরকে ডেকে জিজ্ঞাসা করলেন। তারা কুমড়ো কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুমড়োর তরকারিই রাঁধেনি। বলল, কোন কুমড়ো? চোখেই তো দেখলাম না এই কদিনে। কথাবার্তার মধ্যে পদ্মজি বাজারের ফর্দ নিয়ে ঘরে ঢুকতেই কুমড়োওয়ালা বলে বসল, এই যে ইনি তো নিয়েছিলেন, সেই কুমড়ো মা ঠাকুরন। বললেন বুধবারে আসতি, তাই আজ এলাম। বাবু জিজ্ঞেস করছিলেন কুমড়ো কে নিলেন। পদ্মজি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। বলল, হ্যাঁ কুমড়ো, হ্যাঁ কুমড়ো নিয়েছিলাম তো, তবে কি 5 আনা পয়সা নিয়ে কি আমি পালিয়ে যাব? দিয়ে দাও তো কর্তাবাবুর পয়সা মিটিয়ে, আমি এরপরে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করে কুমড়োওয়ালাকে পয়সা মিটিয়ে দিলেন। সে চলে গেল। রতন ঠাকুর আড়ালে গিয়ে হাজারিকে বলল, হাতে হাতে ধরা পড়ে গেল কত দিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখেছো তো হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখেই আসছি। আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্ম দিদি আজ রসাতল বাঁধাতো, কর্তাবাবুও তাতে সায় দিত। এ তো আর তুমি আমি নই, এ হোটেলে পদ্ম দিদিই মালিক। যে তুমি এইবার একবার বলো পদ্ম দিদিকে এই মুড়োর কথাটা, নইলে নইলে ও এক্ষুনি লাগাবে কর্তাকে। রতন পদ্মজিকে আড়ালে বলল, ও পদ্ম দিদি, গরিব বামুন তোমার দরে করে খাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুড়ো যদি সে খেয়েই থাকে, এতদিন খাচ্ছে এখানে, তা নিয়ে তাকে অপমান করা কি আছে? সবাই তো নেয়, কেউ তো আর ছেড়ে কথা কয় না। আমি নিই নে, না তুমি খাও না। ওই বেচারিকে কেন বিপদে ফেলবে? ও খায়নি, ও এখান থেকে বার করে ও সেই পেয়ারের কুসুমকে দিয়ে এসেছে। আমি কি করছি খুকি, কিছু বুঝি নে না? নচ্ছার বদমাইশ লক্ষ টাকার। যা বোঝে সে করুক গিয়ে পদ্ম দিদি, তোমার আমার কি? সে মুড়ো নিজে খায়, পরকে দেয়, তোমার তা দেখবার দরকার কি? তুমি কিছু বলো না হাজারোকে। পদ্মজি কুমড়োর ব্যাপারটা নিয়ে একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল, নয়তো সে রতনের কথা এত সহজে রাখতো না। বলল, তাহলে বারণ করে দিও ওকে, আমি যেন আর এরকম না দেখি। তাহলে আমি একদম অনত্য বাঁধাবো, কারোর কথা শুনবো না বলে দিচ্ছি। সেই রাত্রে হোটেলের কাজকর্ম চোকার পর হাজারি চূর্ণির ধারে বেড়াতে গেল।
দিব্যি জ্যোৎস্না রাত, প্রায় 12:30 বাজে। আজ কি সর্বনাশ আর একটু হলেই হয়েছিল। তার নিজের জন্য সে ভাবে না, ভাবে কুসুমের জন্য। কুসুম পাড়া গাঁয়ের মেয়ে, সেখানে তার বদনাম রটলে দুজনেরই সেখানে মুখ দেখানো চলবে না। আর তার এই বয়সে এই বদনাম রটলে লোকেই বা কি বলবে। কুসুমকে সে মেয়ের মতো দেখে। ভগবান জানে ওসব খেয়াল তার থাকলে এই রানাঘাট শহরে সে কত মেয়ে জোটাতে পারত। এই রাধা বল্লভতলায় মাটি ছুঁয়ে সে বলতে পারে জীবনে কোনোদিন ওসব তার খেয়ালই হয়নি। বিশেষত কুসুম, ছি 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 ছি, টেপির সঙ্গে যাকে সে অভিন্ন দেখে না, তার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মজি যেসব বিশ্রী কথা বলেছে শুনলে কানে আঙুল দিতে হয়। রাত প্রায় 1:30 বেজে গেল। শহর নিশুতি হয়ে গিয়েছে। কেবল কুণ্ডুদের চুন্নির ধারের কাঠের আড়তে হিন্দুস্তানি কুলিরা ঢোলক বাজিয়ে বিকট চিৎকার শুরু করেছে। ওটাই ওদের নাকি গান। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস এসে দাঁড়ায় স্টেশনে, তখন সে হোটেল থেকে বের হয়েছিল। আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ হয়ে গিয়েছে, কারণ এত রাত্রে কোনো ট্রেন আসে না। রাত 4টে থেকে আবার ট্রেন চলাচল শুরু হবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করে মতি চাকরের ঘুম ভাঙাতে তার প্রবৃত্তি হলো না। বড্ড গরম। স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটিয়ে দেওয়া যাক। আজ রাত্রে ঘুম আসছে না চোখে। ভোরে উঠে হোটেলের সামনে এসে হাজারি দেখলো হোটেলের দরজা এখনো বন্ধ। সে একটু আশ্চর্য হল। মতি চাকর তো অনেকক্ষণ উঠে গিয়ে অন্যদিকে দরজা খোলে। ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া গেল না। তারপর গদির ঘরের জানলা দিয়ে ঘরের মধ্যে উঁকি মেরে দেখতে পেল বাসনের ঘরের মধ্যে অত আলো কেন। ঘুরে এসে দেখল বাসনের ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে কেউই নেই। মতি চাকরেরও সারা শব্দ নেই কোনো দিকে। এরকম তো কখনো হয় না। এমন সময় যদুবারুজ্যের হোটেলের চাকর নিমাই গয়লাপাড়া থেকে চায়ের দুধ নিয়ে ফিরছে দেখা গেল। যদুবারুজ্যের হোটেলে একটা চায়ের স্টলও আছে। খুব সকাল থেকেই সেখানে চা বিক্রি শুরু হয়। হাজারির ডাকে নিমাই আসলো। দুজনে ঘরের মধ্যে ঝুঁকে দেখল মতি চাকর খাবার ঘরে শুয়ে দিব্যি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। দুজনের ডাকে মতি ধর্মর করে উঠল। হাজারি বলল, হে মতি, এই দোর খোলা কেন রে? তা তো জানি নে। তুমি রাত্রিরে ছিলে কোথায়? দোর খুললে কি? তিনজনে ঘরের মধ্যে এসে এদিক ওদিক দেখল। হঠাৎ মতি বলে উঠল, হাজারিদা, সর্বনাশ! থালা বাসন কোথায় গেল? একখানাও তো দেখছি নে। সে কি? তিনজনে মিলে তন্ন তন্ন করে খুঁজেও কোনো ঘরেই বাসনের সন্ধান পাওয়া গেল না। নিমাই বলল, চায়ের দুধটা দিয়ে আসি হাজারিদা। বাসনে সব চক্ষুদান দিয়েছে কি? তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো। ইতিমধ্যে রতন ঠাকুর আসলো। সেই গিয়ে বেচু চক্রবর্তীকে ডেকে আনলো। পদ্মজিও আসলো। চুরি হয়ে গিয়েছে শুনে পাশের হোটেল থেকে যদুবারুজ্যে আসলেন। বাজারের লোকজনও জড়ো হলো। থানায় খবর দিতে তখনই এএসআই নেপালবাবু ও দুজন কনস্টেবল আসলো। হই হই বেঁধে গেল। বেচু চক্রবর্তী মাথায় হাত দিয়ে ততক্ষণ বসে পড়েছেন। প্রায় 60-70 টাকার থালা বাসন চুরি গিয়েছে। বেচু চক্রবর্তী বললেন, হাজারি, রাত্রিরে তুমি কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে বাবু, বড্ড গরম হচ্ছিল, তাই ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম। নেপালবাবু জিজ্ঞাসা করলেন, তা কত রাত ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? কোন প্ল্যাটফর্মে? আগে আগে বনগা লাইনের প্ল্যাটফর্মের বেঞ্চির উপর। তোমায় সেখানে কেউ দেখেছিল? না বাবু, তখন তো অনেক রাত। কত? 1:30টারও বেশি। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? আগে আগে রোজ খাওয়া দাওয়ার পরে আমি দুবেলাই চুন্নির খেয়াঘাটে গিয়ে বসি। তো কালও সেখানেই ছিলাম। আর কোনোদিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? আগে মাঝে মাঝেই শুই, তবে খুব কম। এই সময় বেচু চক্রবর্তীকে পদ্মজি চুপি চুপি কি বলল। বেচু চক্রবর্তী নেপালবাবুকে বললেন, দারোগাবাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে। ঘরের ভেতর থেকে কথা শুনে এসে নেপালবাবু বললেন, তা হাজারি ঠাকুর, তুমি কুসুম বলে কাউকে চেনো?
হাজারির মুখ শুকিয়ে গেল। এর মধ্যে এরা কুসুমের কথা এনে ফেললো কেন? কুসুমের সঙ্গে কি সম্পর্ক? হাজারির মুখের ভাব নেপালবাবু লক্ষ্য করলেন। হাজারির উত্তর দিতে একটু দেরি হয়েছিল। নেপাল ধমক দিয়ে বলল, ও তার জবাব দিতে পারো না? হাজারি থতমত খেয়ে বলল, তা আগে আগে চিনি। পদ্মজি দৌড়ের কাছে মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে আছে দেখে হাজারি বুঝল কুসুমের কথা সেই কর্তাকে বলেছে, নয়তো তিনি অত শত খোঁজ খবর রাখেন না। কর্তামশাই যে দারোগাকে কথাটা বলেছেন সে ওই পদ্মজির উস্কানিতে। তা কুসুম থাকে কোথায়? আগে আগে গোয়ালপাড়ায়, বড় বাজারের ওদিকে। কি করে? দুধ দই বেচে, গরিব লোক। বয়স কত? এই 24-25। পদ্মজি একটু মুচকি হাসলো এই উত্তর শুনে। হাজারির তার চোখ এড়ালো না। দারোগা বাবুর প্রশ্নের গতি তখনও সে বুঝতে পারেনি, কিন্তু পদ্মজির মুখের মুচকি হাসি দেখে সে বুঝলো কেন এরা কুসুমের কথা এত করে জিজ্ঞাসা করছে। তোমার সঙ্গে কুসুমের কত দিনের আলাপ? আগে বাবু, সে আমার গাঁয়ের মেয়ে। সে যখন ছেলে মানুষ তখন থেকে তাকে জানি। তার বাবা আমার ছোটবেলার বন্ধু, আমাদেরই পাড়ার পাশেই। কুসুমের সঙ্গে তুমি প্রায়ই দেখাশোনা করো, তাই না? আগে মাঝে মাঝে দেখা করি বই কি, গাঁয়ের মেয়ে, তার তত্ত্বাবধান করা তো দরকার। নেপালবাবু হঠাৎ হেসে বললেন, নিশ্চয়ই দরকার। তা এখানে তার শ্বশুর বাড়ি? আগে হ্যাঁ। স্বামী আছে? না, আজ বছর 4-5 হলো মারা গিয়েছে। শাশুড়ি আছে বাড়িতে, আর এক দেওরপো আছে। তা তুমি মাঝে মাঝে হোটেলের রান্না জিনিস তাকে দিয়ে আসো? লজ্জায় ও সংকোচে হাজারি যেন কেমন হয়ে গেল। এইসব কথা এখানে কেন? পদ্মজি খিলখিল করে হেসে উঠতেই মুখে আঁচল চাপা দিয়ে বেরিয়ে গেল। নেপালবাবু ধমক দিয়ে বললেন, হাসি কিসের? এটা হাসির জায়গা নয়, চুপ করে যাও। কিন্তু দারোগাবাবু ধমক দিলে কি হবে? পদ্মজির হাসি সংক্রামক হয়ে উঠে উপস্থিত লোকজন সকলের মুখেই একটা চাপা হাসির ঢেউ এনে দিল। অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করেন, কিন্তু পদ্মজির হাসিতে সে কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাহর করে মরিয়া হয়ে বলে উঠল, দারোগাবাবু সে গরিব লোক, আমাদের গাঁয়ের মেয়ে। সে আমাকে বাবা বলে ডাকে, আমার সে মেয়ের মতো। তাই মাঝে মাঝে কোনোদিন একটু আধটু তরকারি কি রাঁধা মাংস তাকে দিয়ে আসি। কত তো ফেলাঝোলা যায়। তাই ভাবি যে একজন গরিব মেয়ে। বুঝেছি, থাক, আর তোমায় লেকচার দিতে হবে না। তো কাল রাত্রে তুমি সেখানে গিয়েছিলে? আগে না বাবু। আজ সকালে? না বাবু, সকালে প্ল্যাটফর্ম থেকেই হোটেলে এসেছি। দারোগাবাবু অন্য সকলের জবানবন্দি নিয়ে ছেড়ে দিলেন। কেবল মতি চাকর ও হাজারিকে বললেন, আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে। কনস্টেবলদের বললেন, এই এদের ধরে নিয়ে চল। মতি কান্নাকাটি শুরু করে দিল। একবার বেচু চক্রবর্তী, একবার দারোগাবাবুর হাতে পায়ে পড়তে লাগলো। সে সম্পূর্ণ নির্দোষ, ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল, তাকে থানায় নিয়ে গিয়ে কি ফল, এই সব আর কি। হাজারির প্রাণ প্রায় উড়ে গেল থানায় ধরে নিয়ে যাওয়ার কথা শুনে। হে কি বিপদে ভগবান তাকে ফেললেন। থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার। মোকদ্দমা হলে উকিল দেবার ক্ষমতা তার তো নেই। বিনা কৈফিয়তে জেল খাটতে হবে কত বছর, তাই বা কে জানে। না খেয়ে স্ত্রীপুত্র মারা পড়বে। জেল খাটা আসামিকে আর এরপর চাকরি বা দেবে কে? কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার, যদি এরা কুসুমকে এর মধ্যে জড়াবেই বোধ হয়। হয়তো কুসুমের বাড়ি খানা তল্লাশ করতে চাইবে। নিরপরাধ কুসুম, লজ্জায় ঘেন্নায় তাহলে হয়তো গলায় দড়ি দিয়ে দেবে। আরো কত কি কথা রটাবে এই সূত্র ধরে। তাদের গ্রামে এই কথা গেলে তো তাদের নিজেরই আর মুখ দেখাবার উপায় থাকবে না। কখনো সে একটা বিড়ি দেশলাই পর্যন্ত চুরি করেনি কারোর কাছ থেকে, সে করবে হোটেলের বাসন চুরি। নিজের মুখের জিনিস নিজেকে বঞ্চিত করে সে কুসুমকে মাঝে মধ্যে দিয়ে আসে বটে, কিন্তু চুরির জিনিস তো সেসব নয়। সে খেত, না হয় কুসুম খায়। থানায় গিয়ে প্রায় ঘন্টা 2 হাজারি ও মতি বসে রইল। হাজারি শুনল
বেচু চক্রবর্তী ও পদ্মজি দুজনেই বলছে ওদের ওপরই তাদের সন্দেহ হয়, সুতরাং পুলিশ তো তাদেরই ধরবে। থানার বড় দারোগা থানায় ছিলেন না। বেলা 1টার সময় তিনি এসে চুরির সব বিবরণ শুনে হাজারি ও মতিকে তার সামনে হাজির করতে বললেন। হাজারি হাত জোর করে দারোগাবাবুর সামনে দাঁড়ালো। দারোগাবাবু জিজ্ঞেস করলেন, তা হোটেলে কতদিন কাজ করছো? আগে বাবু 6 বছর। তা বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছো? দোহাই বাবু, আমার বয়স 46-47 হলো, কখনো জীবনে একটা বিড়ি কারোর থেকে চুরি করিনি। ওসব বাজে কথা রাখো। তুমি আর ওই চাকর বেটা দুজনে মিলে যোগ সাজকে চুরি করেছো, স্বীকার করো। বাবু, আমি এর কোনো বার্তা জানি না। আমি সে রাত্রিরে হোটেলেই ছিলাম না। কোথায় ছিলে? এই স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত। কেন? বাবু, আমি খাওয়া দাওয়ার পরে চুন্নির ঘাটে বেড়াতে যাই। বড্ড গরম ছিল বলে সেদিন একটু বেশি রাত পর্যন্ত ছিলাম। ফিরে ফিরে এসে দেখি দরজা বন্ধ, তাই স্টেশনে। এই সময় নেপালবাবু ইংরেজিতে বড় দারোগাকে কি বললেন। বড় দারোগা ঘাড় নেড়ে বললেন, আচ্ছা, তা তুমি কুসুম বলে কোনো মেয়ে মানুষের বাড়ি যাতায়াত করো? বাবু বাবু কুসুম আমার গায়ের মেয়ে, গরিব বিধবা। তাকে আমি বাড়ির মেয়ের মতো দেখি। সেও আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো ভক্তি চেষ্টা করে। যদি সেখানে গিয়ে থাকি তাহলে তাহলে তাতে দোষের কি আছে বাবু? আপনি বিবেচনা করে দেখুন। এ কথা লাগিয়েছে আমাদের হোটেলের পদ্মজি। সে আমাকে দু চোখেও দেখতে পারে না, কুসুমকেও দেখতে পারে না। আমাদের নামে নানা রকম বিচ্ছিরি কথা সেই রটিয়েছে। আপনি হাকিম, দেবতা, আর মাথার ওপর চন্দ্রসূর্যি রয়েছে। আমার 50 বছর বয়স হতে হলো, আমার সেদিকে কোনো মতিবুদ্ধি যায়নি বাবু। আমি তাকে মেয়ের মতো দেখি। তাকে এর মধ্যে জড়াবেন না বাবু, সে গৃহস্থের বউ মরে যাবে ঘেন্নায়। বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ ব্যক্তি। হাজারির চোখ মুখের ভাব দেখে তার মনে হলো লোকটা মিথ্যা বলছে না। বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরে জেরা করলেন। তার কাছেও বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না। তারও সেই একই কথা, ঘরের মধ্যে অঘরে ঘুমাচ্ছিল, সে কিছুই জানে না। বড় দারোগা বললেন, দুজনকেই আপাতত হাজতে পুড়ে রেখে দাও। এমনি এদের কাছ থেকে কোনো কথা বেরোবে না, কড়া না হলে চলবে না এদের কাছে। হাজারি জানে এই কড়া হওয়ার মানে কি। অনেক দুঃখ হয়তো সহ্য করতে হবে আজ, সব সহ্য করতে সে রাজি আছে, যদি কুসুমের নাম এরা আর না তোলে। বেলা 2টোর সময় একজন কনস্টেবল এসে কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়ে গেল। সকাল থেকে হাজারি কিছুই খায়নি, সেগুলো সে গোগ্রাসে খেয়ে ফেলল। বেলা 4টের সময় রতন ঠাকুর হোটেল থেকে হাজারির জন্য ভাত আনলো। বলল, আলাদা করে বেড়ে রেখেছিলাম, লুকিয়ে নিয়ে এলাম হাজারিদা। কেউ জানে না যে তোমার জন্য ভাত আনছি। বড় দারোগার থেকে অনুমতি নিয়ে রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত নিয়ে এসেছিল, কিন্তু মতির ভাত আনবার কথা তার মনে ছিল না। হাজারি বলল, ওই ভাত দুজনে ভাগ করে খাবো এখন। রতন বলল, হোটেলে এদিকে মহাকাণ্ড বেড়ে গিয়েছে। একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, সে কাজে বহর দেখে এই বেলায় পালিয়েছে। খদ্দের অনেক ফিরে গিয়েছে। পদ্ম বলছে তুমি আর মতি মিলে দুজনে চুরি করেছ। কুসুমের বাড়ি খানা তল্লাশি না করিয়ে পদ্ম ছাড়বে না বলছে। সেখানে বাসন চুরি করে নাকি তুমি রেখে এসেছো। কর্তারও তাই মত। তুমি ভেবো না হাজারিদা, মোকদ্দমা বাদে যদি আমি উকিল দেব তোমার হয়ে, টাকা যা লাগে আমি দেব। তুমি এ কাজ করনি আমি তা জানি, আর কেউ জানুক আর না জানুক আমি জানি তুমি কি ধরনের লোক। হাজারি রতনের হাত ধরে বলল, ভাই ভাই আর যা হয় হোক, কুসুমের বাড়ি যেন খানা তল্লাশ না হয়। এটা তোমাকে করতেই হবে। কোনো উকিলের সঙ্গে না হয় কথা বলো। আমার 2 মাসের মাইনে পাওনা আছে, আমি না হয় তোমায় তা দিয়ে দেবো। রতন হেসে বলল, আরে তোমায় সেই মাইনে আবার দেবে ভেবেছ কর্তাবাবু? তা নয়, সে তুমি দেও আর না দেও আমি উকিল দেব, তুমি ভেবো না। কত পয়সা তো রোজগার করলাম জীবনে হাজারিদা, 1 পয়সা তো দাঁড়ালো না।
সৎ কাজে 2 পয়সা খরচ হোক। হাজারি বলল, মতিকে মতিকে তাহলে ভাত দিয়ে এসো, সে না ওই অন্য ঘরে আছে। কিন্তু হাজারিদা, মতিকে আমার সন্দেহ হয়। না রে, না বোধহয়। ও যদি চুরি করবে তো অমন নিশ্চিন্তি হয়ে ঘুমোতে পারে নাক ডাকিয়ে, তুই বল। আর ও সেরকম লোক নয় রে। রতন ভাতের থালা নিয়ে চলে গেল। আরও 5-6 দিন হাজারি ও মতিকে হাজতে আটকে রাখল পুলিশ। বহু চেষ্টা করেও এদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করতে পারল না। সুতরাং চুরি চার্জশিট দেওয়া সম্ভব হলো না। 6 দিনের দিন দুজনেই খালাস পেল। মতি বলল, হাজারিদা, এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নেবে? হাজারিও জানে হোটেলে তাদের চাকরি গিয়েছে, কিন্তু সেখানে 2 মাসের মাইনে বাকি। বেচু চক্রবর্তীর কাছে গিয়ে মাইনেটা চাইতে হবে। বেলা তখন 3টে। এখন হোটেলে গেলে কর্তামশাই থাকবেন না, সুতরাং হাজারি সন্ধ্যার পর হোটেলে যাবে ঠিক করল। কতদিন চুন্নির ধারে যায়নি। রাধাবল্লভ তলায় গিয়ে ঠাকুরকে প্রণাম করে সে আপন মনে চুন্নির ধারে গিয়ে বসল। কিছুক্ষণ নদীর ধারে বসে হাজারির মনে পড়ল সে এত বেলা পর্যন্ত কিছুই খায়নি। রতন হাজতে রোজ ভাত দিয়ে যেত। আজ 2 দিন সে আর আসেনি। কেন আসেনি কে জানে। হয়তো পদ্ম জানতে পেরে বারণ করে দিয়েছে, কিংবা হয়তো ভাত এনে দেওয়ার অপরাধে তারও চাকরি গিয়েছে। একটাও পয়সা হাতে নেই যে কিছু কিনে খায়। হাজতের ভাত হাজারি একদিনও খায়নি। আজও একজন কনস্টেবল ভাত এনেছিল। সে বলেছিল, তেওয়ারিজি, আমায় বরং 2টি মুড়ি বরং এনে দিতে পারো, আমার জ্বর হয়েছে, ভাত খাবো না। বেলা 12টার সময় সামান্য 2টো মুড়ি খেয়েছিল। আর কিছু পেটে যায়নি সারাদিন। সন্ধ্যের পরে হোটেলে গিয়ে 2টি ভাত খাবে এখন, সেটাই ভালো মনে হলো। হাজারি সন্দেহ হয় বাসন আর কেউ চুরি করেনি, পদ্মঝির নিজেরই কাজ। কদিন হাজতে বসে বসে ভেবে তার মনে হয়েছে পদ্ম অন্য কোনো লোকের যোগসাযোগে এই কাজ করিয়েছে। ও অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ, সব পারে। গত বৎসর খদ্দেরদের কাপড়ের ব্যাগ যে চুরি হয়েছিল, সেও ওই পদ্মঝিরই কাজ। এখন হাজারি সেটাই ধারণা জন্মেছে। এরকম ধারণা সে বিদ্বেষবশত করছে না। গত 6 বছর যাবৎ হাজারি পদ্মঝির এমন অনেক কাণ্ড দেখেছে যা সে প্রথম তত বুঝতো না, কিন্তু এখন 2-2 যোগ দিয়ে সে অনেকটাই বুঝেছে। বৃদ্ধ বেচু চক্রবর্তী পদ্মঝির একেবারে হাতের মুঠোর মধ্যে। দেখেও দেখেন না, বুঝেও বোঝেন না। হোটেলটির যে কি সর্বনাশ করছে পদ্মদিদি, তা তিনি এখনো না বুঝলে পরে ঠিকই বুঝবেন। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে এসে অনেক কথা বলেছিল। হাজারিদা, হোটেলের অর্ধেক জিনিস পদ্মদিদির ঘরে। আজকাল বাজারের জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে। এই সেদিন দেখলে তো কুমড়োর কাণ্ড। এই চুষে খাবে এমন সাজানো হোটেলটাকে বলে দিচ্ছি। পদ্মদিদির কেন অত টান বাড়ির ওপরে তাও আমি জানি। তবে বলি নে, যাই হোক, 8 টাকা মাইনে চাকরি করি। এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোয়াবো। সন্ধ্যের পরে হাজারি হোটেলের গদিঘর দিয়ে ঢুকতে সাহস না করে রান্নাঘরের দিকে দরজা দিয়ে হোটেলে ঢুকল। ভেবেছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখতে পাবে, কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধতে দেখে সে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে যাওয়ার জন্য পিছন ফিরেছে। এমন সময় খদ্দেরদের খাবার ঘর হতে পদ্মজি হঠাৎ বলে উঠল, কে কে ওখানে? কে যায়? হাজারি ফিরে বলল, আমি পদ্ম দিদি। পদ্ম তাড়াতাড়ি ঘরের বাইরে এসে বলল, আমি? কে আমি? ও, হাজারি ঠাকুর। তা কি মনে করে? আর চলে যাচ্ছ কোথায় অত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন আর বেরোচ্ছই বা কেন? আজই হাজত থেকে খালাস পেয়েছি পদ্ম দিদি। কোথায় আর যাব? যাবার তো জায়গা নেই কোথাও। তাই হোটেলেই এলাম। খিদে পেয়েছে, 2টো ভাত খাবো বলে। রান্নাঘরে দেখি
রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে ভাবলাম একটু গদি ঘরে যাই। তো যাবে তো যাও গদি ঘরে, এই খদ্দেরের খাবার ঘর দিয়ে যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরে দরজা দিয়ে ঢুকে গদির ঘরে গেল। পদ্মজি গেল পেছনে পেছনে। বেচু চক্রবর্তী বললেন, আরে এই যে হাজারি যে, তা কি মনে করে? আগে কর্তামশাই পুলিশে ছেড়ে দিলে আজ, তাই এলাম। যাবো আর কোথায়? আপনার দরজায় দুটো করে খাই, তাছাড়া আর কোথায় যাব বলুন? বেচু চক্রবর্তী কোনো উত্তর দেওয়ার আগেই পদ্মজি এগিয়ে এসে বেচু চক্রবর্তীকে বলল, ওকে আর এক দণ্ড থাকতে দিও না কর্তা বাবু, এক্ষুনি বিদায় করো। বাসন ও আর মতি যোগসাজশ করে নিয়েছে, পাক্কা চোর, পুলিশে কি করবে ওদের? হাজারি এবার রেগে গেল। পদ্মজিকে কখনো সে এই সুরে কথা বলেনি। বলল, তুমি দেখেছিলে আমাকে বাসন নিতে পদ্ম দিদি? তোমারও চোখ রাঙানির ধার ধারে না পদ্ম, তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর, অমন ভাবে আমার সঙ্গে একদম কথা বলো না। বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমার খুলতো না, তা জেনে রেখো। হাজারি নিজেকে সামলিয়ে নিয়েছে ততক্ষণে। নিচু হওয়াই তার অভ্যেস। যারা বড় তাদের কাছে আজীবন সে ছোট হয়েই এসেছে। আজ চড়া গলায় তাদের সঙ্গে কথা বলবার সাহস তার আসবেই বা কোথা থেকে? সেরকম সুরেই বলল, না না, রাগ করছো কেন পদ্ম দিদি? আমি তো এমনিই বলছি, মানে বাসন নিতে যখন তুমি দেখোনি, তখন আমি গরিব বামুন, তোমাদের দরে দুটো করে খাই, কেন আর আমাকে? এইবার বেচু চক্রবর্তী কথা বললেন। একটু নরম সুরেই বললেন, যাক যাক, কথা কাটাকাটি করে লাভ নেই, আমার বাসন তাতে আর ফিরবে না, তোমরা দুজনেই থামো। তারপর তুমি কি যেন বলছিলে এখন হাজারি? বলছি কর্তা, আমায় যেমন পায়ে রেখেছিলেন তেমনি পায়ে রাখুন, নইলে না খেতে পেয়ে মারা যাব। বাবু, চোর আমি নই। চোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না। আর চোর কি চোর না অত কথার দরকার নেই, কিন্তু তোমার এখানে আর জায়গা হবে না, তাহলে খদ্দের কিন্তু চলে যাবে। তা ঠিক, খদ্দের চলে গেলে হোটেল আবার চালাবো কি করে? হাজারি এই যুক্তির অর্থ বুঝতে পারল না। হোটেলের ঠাকুর চোর হলে সে না হয় হোটেলের জিনিস চুরি করতে পারে, কিন্তু খরিদ্দারদের গায়ে শাল খুলে বা তাদের পকেট তো আর মেরে নিচ্ছে না। তবে খরিদ্দারদের আসতে আপত্তি কোথায়? কিন্তু হাজারি এই প্রশ্ন আর করতে পারল না। তার চাকরিটা চলে গেল। সে কিছু খেয়েছে কিনা এ কথাও কেউ জিজ্ঞাসা করল না। অবশেষে সে বলল, আগে তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, 2 মাসের তো বাকি পড়ে রয়েছে, হাওলাত কিছু নেই। খাতা দেখুন। ও সে এখন হবে না, পরে এসোখন। পদ্ম একটু বেশি স্পষ্ট কথা বলে। ওর আশা ছেড়ে দাও, মাইনে তুমি পাবে না। কেন পাবো না? সে তক্ক করার তোমার সঙ্গে আমার সময় নেই বাপু, পাবে না, বাস মিটে গেল। নালিশ করো গিয়ে, আদালত তো খোলা রয়েছে। হাজারি চোখে অন্ধকার দেখল। বেচু চক্রবর্তীর দিকে চেয়ে বিনীত সুরে সে বলল, কর্তামশাই, আজ আপনার দরে 6 বছর খাটছি, আমার হাতে একটিও পয়সা নেই। বাড়িতে 2 মাস খরচ পাঠাতে পারিনি, বাড়ি যাওয়ার রেল ভাড়া পর্যন্ত আমার কাছে নেই। আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করে ক্যাশ বাক্স খুলে একটা আদুলি ফেলে দিয়ে বললেন, এই যে এই নিয়ে এখন যাও, এখানে জ্ঞান জ্ঞান করো না, খদ্দের আসতে আরম্ভ করেছে, এখন বাইরে যাও গিয়ে। হাজারি আধুলিটা কুড়িয়ে নিয়ে চাদরের খুঁটি বাঁধল। তারপর হাত জোর করে মাজা থেকে শরীর খানিকটা নুইয়ে বেচু চক্রবর্তীকে প্রণাম করে আবার সোজা হয়ে দাঁড়িয়ে কাঁচুমাচু হয়ে বলল, তাহলে বাবু, মাইনের জন্য কবে আসবো? এসব এরপরে যখন হয় সে তখন দেখা যাবে খন। এটা যে অত্যন্ত ছেঁদো কথা হাজারি তা বুঝতে বেশি দেরি হলো না। বরং পদ্মজি যা বলেছে তাই ঠিক।
মাইনে এরা আর দেবে না। তার মাথায় আসলো একবার শেষ চেষ্টা করবে, মরিয়ার শেষ চেষ্টা। বেচু চক্রবর্তী থেকে বিদায় নিয়ে সে পেছন দিয়ে হোটেলের রান্নাঘরে আসলো। সেখানে পদ্মজি একটু পরে আসতেই সে হাত জোর করে বলল, পদ্ম দিদি, গরিব মামুন, চাকরি করছি এতকাল, একখানা রেকাবি কোনোদিন চুরি করেছি? আমি বড় গরিব। তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থাটা করে দাও, নইলে তো বাড়িতে ছেলেপুলে না খেয়ে মরবে। এই আধুলিটাই সম্বল, দোহাই বলছি রাধা বল্লভের। এতে আমি কি খাবো? রেল ভাড়া কি দেবো, আর বাড়ির জন্যই বা কি দেবো? আমি হোটেলের মালিক নই যে টাকা দেব তোমার। কর্তামশাই যা বলে দিয়েছেন তার উপরে আবার আমার কথা কি? দয়া করে পদ্ম দিদি, তুমি একবার বলো না ওকে, না খেয়ে মারা যাবে ছেলেপিলেগুলো। কেন তোমার পেয়ারের কুসুমের কাছে যাও না? পদ্ম দিদিকে কি দরকার পড়লো এর বেলায়? হাজারির ইচ্ছে হলো আর এক দণ্ডও সে ওখানে দাঁড়াবে না। সে চায় না যে এই সব জায়গায় যাত্রার মুখে কুসুমের নাম উচ্চারিত হোক, বিশেষত পদ্মঝিয়ের মুখে। সে চুপ করে রইল। পদ্ম রান্নাঘর থেকে চলে গেল। একটুখানি দাঁড়িয়ে সে চলে যাচ্ছে, এমন সময় পদ্মঝি বলল, যাচ্ছ যে? খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হয়ে পদ্মঝিয়ের মুখের দিকে চাইল। কখনো সে এমন কথা তার মুখে শোনেনি। আমতা আমতা করে বলল, না, খাওয়া মানে ইয়ে না, তা হয়নি ধরো। তাহলে বসো, এখনো মাছ নামেনি। মাছ নামলে ভাত খেয়ে তবে যেও। দাঁড়িয়ে কেন? পিড়ি পেতে বসো এখানে। হাজারি কলের পুতুলের মতো বসল। পদ্মদিদি তাকে অবাক করে দিয়েছে। পদ্মদিদির দরদ 7 বছরের মধ্যে একদিনও যা দেখেনি। আশ্চর্য কাণ্ডই বটে। মাছ নামলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বেড়ে দিল। পদ্মঝিকে আর এদিকে দেখা গেল না। সে এখন খরিদ্দারদের খাওয়ার ঘরে ব্যস্ত আছে। নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না, তবুও এদের কথাবার্তা শুনে সে বুঝেছিল হাজারি হচ্ছে হোটেলের পুরনো ঠাকুর, আর চাকরি চলে যাওয়ার জন্য সে এখন চলে যাচ্ছে। সে হাজারিকে খুব যত্ন করেই খাওয়ালো। যাওয়ার সময় হাজারি পদ্মকে ডেকে বলল, পদ্ম দিদি, চললাম তবে, কিছু মনে করো না। পদ্মজি দরজার সামনে এসে বলল, এই দাঁড়াও ঠাকুর, এই 2 টাকা রাখো। কর্তামশাই দিয়েছেন তোমার মাইনের দরুন। এই শেষ কিন্তু, আর কিছু যে তুমি পাবে না তাও বলে দিলেন। হাজারি টাকা দুটি নিয়ে আগের আধুলিটির সঙ্গে চাদরের খুঁটে রাখল। কিন্তু সে খুব অবাক হয়ে গিয়েছে, সত্যিই অবাক হয়ে গিয়েছে। আচ্ছা, তবে আসি। এসো, খাওয়া ঠিক করে হয়েছে তো? আচ্ছা। রাত 9:30 কম নয়। এত রাত্রে সে কোথায় যাবে? চাকরি গেল, তবুও হাতে 2.5 টাকা তো আছে। বাড়ি যাওয়া কি হবে? চাকরি তো তাকে খুঁজতেই হবে। বাড়ি গিয়ে বসে থাকলে চলবে না। চাকরি যে চলে যাবে এ কথা হাজারি কোনোদিন ভাবতে পারেনি। সত্যি সত্যিই চাকরিটা গেল শেষকালে। সে জানে রানাঘাটের কোনো হোটেলে তার চাকরি আর হবে না। যদুবাবু যে একবার তাকে হোটেলে নিয়ে যেতে চেয়েছিলেন বটে, কিন্তু এখন সে চুরির অপবাদে হাজত বাস করে এসেছে। কেউই আর তাকে চাকরি দেবে না। হাজারি দেখল সে নিজের অজ্ঞাতসারে চূর্ণী নদীর ধারে চলেছে। তার সেই প্রিয় গাছতলাটিতে সে গিয়ে বসবে, বসে ভাববে। ভাববার এখন অনেক কিছু আছে। কিন্তু প্রায় 2 ঘন্টা নদীর ধারে বসে ভেবেও কোনো মীমাংসা হলো না। আজ রাত্রে অবশ্য স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকবে, কিন্তু কাল কোথায় যাবে? 2.5 টাকার মধ্যে 2 টাকা তাকে বাড়িতে পাঠাতেই হবে। টেপির মুখে হয়তো তার মা 2 ভাত দিতে পারছে না। এই চিন্তা তার পক্ষে অসহ্য। না, কাল টাকা 2 পাঠাতেই হবে। মানি অর্ডারের ফি দেবে আদলি দিয়ে। পুরো 2 টাকা বাড়ি যাওয়া চাই। স্টেশনের প্ল্যাটফর্মের শেষ রাত্রের দিকে সামান্য ঘুম হলো। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম ভেঙেও গেল। তবুও সে শুয়েই রইল। আজ আর তাড়াতাড়ি করে বড় উনুনে ডেকচি চাপাতে হবে না। কাজেই উঠে কি হবে?
অনেকক্ষণ পর্যন্ত সে শুয়েই রইল। ডাউন দার্জিলিং মেল আসলো, চলেও গেল। বনগা লাইনে ট্রেন ছাড়ল। রোদ উঠেছে। প্ল্যাটফর্ম ঝাড় দিতে এসেছে ঝাড়ুদার। আরেকখানা গাড়ি ডাউন দিয়েছে আড়াংঘাটার দিকে। মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার। এই কোন নিজ যাতা রে? এই উঠো, হাট যাও। ঝাড়ুদার হাঁকল। হাজারি উঠে হাই তুলে কলে গিয়ে হাত মুখ ধুলো। কিন্তু এবার কোথায় যায়? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করেনি। কাজ কাজ, উনুনে ডেচকি চাপাও, কর্তামশায় চায়ের জল গরম করো, বাজারে আজ কার পালা, হইচই, ঝাড়া বকুনি, পদ্মঝিয়ে চেঁচামেচি। বেশ ছিল। পদ্মঝিয়ের বকুনিও যেন এখন খুব মিষ্টি বলে মনে হচ্ছে। পদ্ম খারাপ লোক নয়। কাল রাতে খেতে বলেছিল, টাকা দিয়েছে। রতন ঠাকুরও বড় ভালো লোক। বংশী ঠাকুরের ভাগ্নেটিও বড় ভালো। সবাই ভালো লোক। বংশীর সেই ভাগনার সঙ্গে তার টেপির খুব মানাতো। ছেলেটিকে বড় পছন্দ হয়েছিল। আকাশ কুসুম, মিথ্যে আশা। টেপিকে খাইয়ে বাঁচিয়ে রাখলে তবে তো তার বিয়ে। গত 6 বছরে হাজারির একটা কু অভ্যাস হয়ে গিয়েছে, সকালে বিকালে চা খাওয়া। এখন চা খেতে হবে পয়সা খরচ করে। সেজন্য হাজারি চা খাওয়ার ইচ্ছাটাকে দমন করল। হঠাৎ তার মনে হলো কুসুমের সঙ্গে দেখা করা একান্ত আবশ্যক। আজ 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয়নি। চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধহয় কুসুম শোনেনি। কে আর তাকে সে খবর দিয়েছে? চা না হয় ওখানেই চলতে পারে। কুসুমের সঙ্গে একটা পরামর্শও করা দরকার। তার নিজের মাথায় তো কিছু আসছে না। কুসুম কড়া নাড়ার শব্দে দরজা খুলে হাজারিকে দেখে বিস্মিত কণ্ঠে বলল, আপনি জ্যাঠামশাই? এমন অসময়? এতদিন আসেননি কেন? এই ভিতরে চলো, অনেক কথা আছে। কুসুম ঘরের মেঝেতে শতরঞ্চি পেতে দিল। হাজারি বসে বলল, মা কুসুম, একটু চা খাওয়াবে? এখনই করে দিচ্ছি জ্যাঠামশাই, একটু বসুন আপনি। চা শুধু নয়, চায়ের সঙ্গে আসলো একখানা রেকাবিতে খানিকটা হালুয়া। হাজারি চা খেতে খেতে বলল, কুসুম মা, আমার আমার চাকরিটা গেছে। কেন? চুরি করেছিলাম বলে। চুরি করেছিলেন? ওরা তো তাই বলে। 5-6 দিন হাজতে ছিলাম। হাজতে ছিলেন? যা, মিথ্যে কথা। কুসুম দাঁড়িয়েছিল। হাজারির সামনে মাটির ওপর ধরাস করে বসে পড়ে কৌতূহল ও অবিশ্বাসের দৃষ্টিতে হাজারির মুখের দিকে চেয়ে রইল। না রে কুসুম, মিথ্যে নয়, সত্যিই হাজতে ছিলাম চুরির আসামি হিসেবে। হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না, সেইটাই মিথ্যে কথা, তাই বলছি। কেন, আমি চুরি করতে পারিনি? কখনো না জ্যাঠামশাই, আপনাকে আমি চিনি নে, জানি নে। তোমার মা এত বিশ্বাস আছে আমার ওপর? কুসুম অন্যদিকে মুখ ফিরিয়ে চুপ করে রইল। মনে হলো সে কান্না চাপবার চেষ্টা করছে। হাজারি বাঁচল। কুসুম সত্যিই তার মেয়ে বটে। তার বড় ভয় ছিল কুসুম জিনিসটা কিভাবে নেবে। যদি বিশ্বাস করে বসে যে সে সত্যিই চোর, জগতে তাহলে হাজারির একটা অবলম্বন চলে গেল। তা আপনি এখন কোত্থেকে আসছেন? কাল রাত্রে স্টেশনে ছিলাম। কোথায় আর যাব, সেখান থেকেই উঠে আসছি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা। হয়তো আবার কতদিন। কেন, আপনি যাবেন কোথায়? একটা কিছু হিললে লাগাতে তো হবেই। বসে থাকলে তো চলবে না, সে তো বুঝতেই পারো। দেখি কি করা যায়। কেন, এখানে আর কোনো হোটেলে? চুরির অপবাদ রটেছে যখন, তখন এখানকার কোনো হোটেলে নেবে না। দেখি একবার, ভাবছি গোয়ারি যাই না হয়, সেখানে অনেক হোটেল আছে, খুঁজে দেখি সেখানে। কুসুম খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, সে যা হোক তা হবে খন। আপাতত আপনি গিয়ে নিয়ে আসুন, তেল এনে দিচ্ছি, তারপর রান্নার জোগাড় করে দিচ্ছি। এখানেই 2টি ভাতে ভাত চড়িয়ে খান আপনি। না মা,
ওসব হ্যাঙ্গামে আর দরকার নেই। থাক, খাওয়ার জন্য কি হয়েছে, আমি তোমার সঙ্গে দুটো কথা কই বসে। ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ করি গিয়ে, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা, একার বুদ্ধিতে কুল হয় না। তারপর বুড়ো হয়ে পড়েছি তো। পরামর্শ হবে খন না, যদি না খান তবে আজ আমি সারাদিন দাঁতে একটা কুটোও কাটবো না, একথা বলে দিচ্ছি জ্যাঠামশাই। ওসব শুনবো না, আগে নিয়ে আসুন, তারপর ভাত চাপান, আমিও আপনার দুটো প্রসাদ পাই। মেয়ের বাড়ি এসেছেন, তা আমি যতই গরিব হই আপনাকে না খাইয়ে ছেড়ে দেবো ভেবেছেন বুঝি? ভারী টান তো মেয়ের ওপর। অগত্যা হাজারি চুন্নির ঘাটে স্নান করতে গেল। ফিরে দেখল গোয়াল ঘরের এক কোণে ইতিমধ্যে কুসুম কখন লেপে পুঁছে পরিষ্কার করে ইঁট দিয়ে উনুন পেতে ফেলেছে। একটা পিতলের মাজা বগ্ন দেখিয়ে বলল, এতেই হবে জ্যাঠামশাই, না নতুন হাঁড়ি কাটবেন? না, নতুন হাঁড়ির দরকার নেই, ওতেই বেশ হবে এখন। ভাত নামবার একটু আগে একটি ছেলে গোয়াল ঘরের দরজায় এসে উঁকি মেরে ইঙ্গিতে কুসুমকে বাইরে ডাকল। হাজারি দেখল তার হাতে একখানা গামছায় বাঁধা হাট বাজার, অন্য হাতে একটা বড় ইলিশ মাছ ঝোলানো। আপনি একটুখানি দাঁড়ান জ্যাঠামশাই, আমি মাছ কুটে আনি। হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হয়ে উঠল কুসুমের কাণ্ড দেখে। পাশের বাড়ির ছেলেটিকে ডেকে কুসুম কখন বাজার করতে দিয়েছে। থাক, সে দিয়েছে। কুসুম গরিব মানুষ, এত বড় মাছ কিনতে দেওয়ার কারণ কি ছিল? না, বড় ছেলে মানুষ এখনো, এদের কাণ্ডজ্ঞান আর কবে হবে? কুসুম হাজারির তিরস্কারে কোনো জবাব দিল না। মৃদু মৃদু হেসে বলল, আপনার রান্না ইলিশ মাছ যদি একদিন খেতে মেয়ের স্বাদই জাগে, তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশাই। হাজারি অপ্রসন্নভাবে বলল, না, যত সব ছেলে মানুষের ব্যাপার। খাওয়া দাওয়ার পর হাজারির বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে কুসুম খেতে গেল। গত রাত্রে ভালো ঘুম হয়নি। ইতিমধ্যে হাজারি কখন ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভাঙল তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। কুসুম ঘরের মধ্যে ঢুকে বলল, কাল ঘুম হয়নি মোটেই স্টেশনের বেঞ্চেতে শুয়ে, তা ভালোই বুঝতে পেরেছি। ভালো ঘুমিয়েছেন তো? তা আমি চা করে আনি, আপনি উঠে মুখটা ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা থেকে কুসুম গরম জিলিপি এনে দিল। বললেও শোনে না, বলল, এই তো এই সময় ওই হারান ময়রার দোকানে বেশ গরম গরম জিলিপি ভাজে, চায়ের সঙ্গে খেতে বেশ লাগে। শুধু চা খাবেন? এর ওপর আর অত্যাচার করা চলে না। আজই এখান থেকে সরে না পড়লে আর উপায় নেই। হাজারি ঠিক করলো চা খেয়ে আর একটু বেলা গেলেই এখান থেকে রওনা হবে। কুসুম পান সেজে এনে হাজারির সামনে মেঝেতে বসলো। তারপর জ্যাঠামশাই এখন কি করবেন ভেবেছেন? ওই তো বললাম, এই গোয়ারি গিয়ে চাকরির চেষ্টা করি। যদি সেখানে না পান? তবে কলকাতা যাব। তবে পাড়াগাঁয়ের মানুষ, কলকাতায় যাতায়াত অভ্যেস নেই, অত বড় শহরে থাকারও অভ্যেস নেই, তাই ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই? কি? শোনেন তো বলি। বলো না মা, কি বলবে? আমার সেই গয়না বাধা দিয়ে বা বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দিই। আপনি তাই দিয়ে একটা হোটেল খুলুন। আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে। হোটেল খুললে দেখবেন কেমন পসার জমে। এই রান্নাঘাটেই খুলুন, ওই চক্করটির দোকানের সামনেই খুলুন। পদ্ম চোখ টাটিয়ে মরুক। মেয়ের পরামর্শ শুনুন জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এই বয়সে পরের চাকরি করতে? হাজারির চোখে প্রায় জল আসলো। কি চমৎকার এই অদ্ভুত মেয়ে কুসুম। মেয়েই বটে তার, কিন্তু তার হওয়ার নয়। তার নানা কারণ আছে। কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুললে 5 জন 5 রকম বদনাম রটাবে দুজনেরই নামে। তার উপকার করতে গিয়ে নিরপরাধ কুসুম কলঙ্ক কুড়াতে যাবেই বা কেন? ওই পদ্মঝি হয়তো 7 রকম রটিয়ে বেড়াবে গায়ের জ্বালায়। তাছাড়া যদি ধরো লোকসানই হয়, যদিও হাজারির দৃঢ় বিশ্বাস সে হোটেল খুললে লোকসান হবে না, তবুও কুসুমের টাকাগুলো তো মারা পড়বে। না, তার দরকার নেই। মা কুসুম, হ্যাঁ, একবার তো তোমাকে বলেছিলাম তোমার ও টাকা নেওয়া হবে না। আবার কেন সে কথা? আমাকে এই গাড়িতে গোয়ারি যেতে হবে। আমি উঠি।
আচ্ছা আচ্ছা, তবে আপনি কথা দিয়ে যান, যদি গোয়ারিতে চাকরি না জোটে তবে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন। তোমার কাছে মা? এ, কেন বলো তো? এসে ওই টাকা নিতে হবে, হোটেল খুলতে হবে। ও টাকা আপনার জন্য আমি তুলে রাখলাম জ্যাঠামশাই। শুধু আপনার ভালোর জন্যই বলছি না জ্যাঠামশাই, আমারও স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তা থেকে দুটো পয়সা আমি পাবো। গরিব মেয়ের এতটুকু উপকার আপনি করবেন না জ্যাঠামশাই? আচ্ছা, কথা দিয়ে গেলাম। তবে আজ আসি মা। তুমিও মনে রেখো তোমার এই বুড়ো জ্যাঠামশাইয়ের কথা। ইস, আমার জ্যাঠামশাই বুড়ো বই কি? না, 46 বছর বয়স হয়েছে, বুড়ো নয় তো কি। দেখায় না তো বুড়োর মতো, বয়স হলেই হলো। যাই হোক জ্যাঠামশাই, আসবেন কিন্তু আবার তাহলে। আচ্ছা মা, আসি। হাজারি পুটুলি নিয়ে বাইরে বেরিয়ে এলো। কুসুম তার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত এসে এগিয়ে দিয়ে গেল। আজ এই পর্যন্তই। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসব আদর্শ হিন্দু হোটেলের 4র্থ পর্ব। যদি আমাদের পরিবেশনা ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন।